পৃথিবীতে প্রথম সংগঠক কে ছিলেন তার ইতিহাস কিন্তু সঠিকভাবে এখনো জানা যায়নি। তবে মানুষ যখন দলবদ্ধভাবে বসবাস করা শুরু করলেন, তখন তাদের রক্ষণাবেক্ষণ, শিকার, খাদ্য এবং সামাজিক প্রতিরক্ষার জন্য একদল সংগঠনের ভূমিকা পালন করা শুরু করলেন। তো পৃথিবীর ইতিহাসে এমনি বহু সংগঠক কিন্তু ধাপে ধাপে তৈরি হয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের সঙ্গে আজকে একজন উপস্থিত আছেন সংগঠক, যিনি কিনা আমরা করব জয় একটা সংগঠক, যার হচ্ছে অ্যাডমিন। সো সুধী দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের ফেসবুক এবং ইউটিউব থেকে আজকে সরাসরি নারী উদ্যোক্তা সফলতার গল্পে আমি হাজির হয়ে গিয়েছি, রোমানা শিকদার, এবং আমার সঙ্গে আছেন শাহিনারা হক মুন্নি আপু, যিনি হচ্ছেন আমরা করব জয় সংগঠনের অ্যাডমিন এবং একজন রন্ধনশিল্পী। তারই সঙ্গে আজকে আমরা অনেক অনেক আড্ডা দিব, তার জানা অজানা অনেক কথা জানবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, শাহিনারা হক আপু, আমি তো আমার মতো করে একটু বললাম, আপনার পরিচয়টা আপনি একটু আপনার পরিচয়টা আপনার মতো করে একটু বলুন, এবং আপনার জন্ম, বেড়ে ওঠা এটা দিয়ে যদি একটু ছোট করে আমাদের একটু বলবেন। ধন্যবাদ রুমানা আপু। আমি শাহিনারা হক মুন্নি। আমার বেড়ে ওঠা হলো মগবাজারে, ঢাকা মগবাজারে। জন্ম যদিও আমার কুমিল্লাতে, কিন্তু আমি বড় হয়েছি মগবাজারে। আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই ঢাকায়। আমার স্কুল ছিল নজরুল শিক্ষালয়, কলেজ সিদ্ধেশ্বরী গার্লস, তারপর আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করি। চমৎকার চমৎকার, অনেক ভালো লাগলো। আচ্ছা আপু, আমি একটু জানতে চাই যে আপনি হচ্ছে লেখাপড়া করে, মানে আপনি এখন যা হতে চেয়েছিলেন, আপনি কি ছোটবেলায় মানে এটাই চিন্তা করতেন যে আমি একজন সংগঠক হব, আমি একজন রন্ধন শিল্পী হব, এরকম কি চিন্তা করতেন নাকি? আমি বলি, আমি ছোটবেলা থেকেই গার্লস গাইড, তারপর একদম যে হলদে পাখি শুরু হয় প্লে নার্সারিতে, হলদে পাখি, গার্লস গাইড এগুলো করেছি। তারপরে বড় হয়েও বিভিন্ন একাডেমিতে নাচ গান, মানে এগুলির প্রোগ্রাম আমি করতামই, কখনোই যে সংস্কৃতি অঙ্গন থেকে দূরে ছিলাম না। তারপর আমি যখন ছোটবেলা থেকেই ভাবতাম যে কিছু করব, কিছু হব, এরকম চিন্তা ভাবনা সবসময় ছিল। তো সেই উদ্দেশ্যেই ধরেন যখন আমি ম্যাট্রিক শেষ করি, আমি মহিলা অধিদপ্তরের এতে ওইখান থেকে আমি সেলাই শিক্ষাটা নেই। তারপর ইন্টার শেষ করার পরে আমি রান্নার কাজ শিখি, চাইনিজ রান্না, বাংলা রান্না, এগুলো শিখি। তারপর অনার্স মাস্টার্স করার পরেও আমি নানা রকম কি বলে সংগঠনের সাথে ছিলাম। আর এখন তো সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যে আমরা জয় করবর সাথে আছি। চমৎকার, খুবই ভালো লাগলো। তার মানে শাহিনারা হক আপু সেই ছোটবেলা থেকে তিনি কিন্তু সমস্ত কিছুতে নিজেকে পারদর্শী করবার জন্য সে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে এসছেন। ছোটবেলায় হলদে পাখিতে ছিলেন, এসএসসি দেওয়ার পর তিনি হচ্ছে মহিলা অধিদপ্তর থেকে সেলাইয়ের কাজ শিখেছেন, এবং ইন্টারমিডিয়েট মানে এইচএসসি দেওয়ার পর তিনি কিন্তু হচ্ছে রন্ধন শিল্প শিখেছেন, যেটায় চাইনিজ এবং বাংলা রান্না। তো সেই তখন চাইনিজ রান্না মানে শিখে রাখা, আপনি বুঝতে পেরেছেন। সো আমরা আমাদের, এবং তার পড়ালেখা শেষ করবার পরে তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তো এই ব্যাপারটা চমকপ্রদ যে একজন নারী সে ছোটবেলা থেকে নিজেকে গুছিয়ে নিয়েছেন এবং তিনি চিন্তা করেছেন তার লক্ষ্য অনুযায়ী এগিয়ে নিতে, এবং সেই ধারাবাহিকতায় তিনি কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ করে এসছেন। চমৎকার আপু, এবার একটু জানতে চাই যে আপনি হচ্ছে আমরা করব জয়ের অ্যাডমিন। সো আপনার আমরা করব জয়টা আসলে কি নিয়ে কাজ করছে বা কি, ওটা যদি আমার দর্শক একটু বলতেন। আচ্ছা রোমানা আপু, আমি এর আগে একটু বলি, আমরা করব জয়ের আগে আমি জব করতাম। এখানে আমি জড়ানোর আগে আমি 8-9 বছর আমি মাস্টার্স করার পরে জব করতাম। জব করার পরে যখন আমার একটু মানে প্রবলেম হচ্ছিল, বলতে আমার বেবি কনসেপ্ট হচ্ছিল না, তখন আমি বাধ্য হয়ে জবটা ছেড়ে দিতে। কারণ আমার ট্রিটমেন্টের জন্য আমাকে ইন্ডিয়ায় প্রচুর যাওয়া হতো, তারপর সবসময় তো ছুটি নেওয়া এত সম্ভব ছিল না, যার কারণে আমি আগে আমার জবটাই ছেড়ে দিই, পরে আমি ক্যারিয়ারটা নিয়ে ভাবি। তো আল্লাহর রহমতে তখন আমার যখন 8 বছর পরে বেবি হয়, এরপরে আমি ভাবি যে এখন আবার আমাকে নিয়ে, বেবি তো বাচ্চা তো আছেই, পাশাপাশি আমাকে নিয়ে আমি আবার ভাবা শুরু করি। তখনই কোনোভাবে আমার এডমিন আমরা করব জয়ের যে ফাউন্ডার ফাহিমার সাথে আমার পরিচয় হয়, এবং সে আমাকে খুব আগ্রহ দেখায় তার সাথে নেওয়ার জন্য। পরে আমি ওদের আমরা করব জয়ের বিভিন্ন কার্যকলাপ, ওদের উদ্দেশ্য, লক্ষ্য সবকিছু আমার খুব ভালো লেগেছে, ভালো লাগে। সেই যেহেতু আমিও এরকমই চিন্তা করি, সমাজের একটা আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে,
সেই চিন্তা করে দেখলাম যে না, আমি এই সংগঠনের সাথে থাকলে আমি সমাজকে কিছু দিতে পারবো, আচ্ছা। ঘরে বসেও আমার পক্ষে দেওয়া সম্ভব। তো সবকিছু চিন্তা করেই আমি জয়েন করলাম অ্যাডমিন হিসেবে, এবং আমি কাজ করে যাচ্ছি, এবং আমরা করব জয়কে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। চমৎকার চমৎকার। সো আমরা মানুষ হিসেবে আমাদের কিছু দায়বদ্ধতা থাকে, তারই দায়বদ্ধতা আমরা কিছুটা পূরণ করবার জন্য আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকি। সো আমাদের শাহিনা রাবুন্নি আপু সো চমৎকার একটা সংগঠনের সাথে জড়িত হয়েছেন। আপু আমি একটু জানতে চাই যে আপনাদের আমরা করব যে আসলে কি নিয়ে কাজ করছেন, আপনারা এটার মূল থিমটা কি, বা এটা আপনারা কত দূর কি করতে চাচ্ছেন, এটা একটু যদি বলতেন। আচ্ছা, আমরা করব জয়ের মূল লক্ষ্য হলো সমাজের যে মানুষগুলো আছে, কিছু আছে আমাদের কিছু পরিবারে আছে স্পেশাল চাইল্ড, হ্যাঁ, যাদেরকে একটা সময় সবাই খুব অবহেলা করতো, কিন্তু এখন কিন্তু ওদের অবহেলা করার কোনো উপায় নেই, কারণ ওরা অনেক কিছুতে তাদের যোগ্যতা প্রমাণ রেখেছে। তো আমরা ওই স্পেশাল চাইল্ডদের মারা মনের দিক থেকে যেন দুর্বল না থাকে, বাচ্চাকে যেন ঘরের ভিতরে আটকে না রাখে, তাকে নিয়ে যেন বাহিরে এসে বাচ্চাকে নিয়ে গর্ব করতে পারে, এসব ব্যাপারে কাউন্সিলিং করি, মাদেরকে কাউন্সিলিং করি, তাদের মানসিক শক্তি এবং পাশাপাশি তাদের বাচ্চাদেরকে কিছু থেরাপি দেওয়ার জন্য কাজ করি। হ্যাঁ, তারপরে আছে আমাদের যে কিছু ডিভোর্সি মহিলা আছে বা বিধবা আছে নারী, তাদের পাশে আমরা দাঁড়াই, হ্যাঁ, সিঙ্গেল মাদার, তাদের পাশে আমরা দাঁড়াই, এবং অনেক অসহায় বিধবা তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা এবং কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিয়েছি। পাশাপাশি আমরা যেমন গত রোজাতে আমাদের সংগঠনটা অনেকদিন হলেও আমরা সরাসরি কাজ শুরু করেছি 25 সাল থেকে। তো আমরা গত শীতে শীতবস্ত্র বিতরণ করেছি, সেই সাথে আমরা রমজানে ইফতারের আয়োজন করেছিলাম, কিছু এতিম বাচ্চা এবং কিছু দরিদ্র পরিবারকে আমরা আর্থিক সহযোগিতা দিয়েছি, ইফতার করিয়েছি। এছাড়া আমরা কিছু মহিলা যারা গর্ভবতী এরকম কিছু মহিলার পাশে আমরা দাঁড়িয়েছি, যাদের হয়তো আর্থিক অভাবের কারণে ওরা ভালো একটা হসপিটালে যেতে পারছে না, আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়েছি। তো এরকম ভাবে আমরা মানে আমাদের নিজেদের উন্নয়ন না, আমরা সমাজের এই শ্রেণীগুলির পাশে দাঁড়াই, এবং আমরা মনে করি যে আমরা যদি এদের পাশে এভাবে দাঁড়াই, একটা পরিবারকে আমরা সাহায্য করতে পারি, এরকম সবাই যদি সবার জায়গা থেকে নানা শ্রেণীর মানুষগুলিকে সহযোগিতা করে, ফ্যামিলিগুলি উঠে যাবে, আরো দুর্বলতা থাকবে না। আপনারা তাহলে মহৎ একটা উদ্দেশ্য আছে আপনাদের সংগঠনের পেছনে, খুবই ভালো লাগলো। কারণ আমাদের সমাজে কিন্তু দেখা গেছে স্পেশাল বাচ্চা যারা, ওদের একদমই দরজা বন্ধ, তালা বন্ধ করে রাখে, তারা সবাই মনে করে যে এই সন্তানগুলো আমাদের বোঝা, এবং অনেক ফ্যামিলিতে আমি দেখেছি তারা স্বীকার করে না বা মানুষের কাছে প্রকাশই করে না তাদের একজন স্পেশাল বাচ্চা আছে। সো আমার মনে হয় এই ধারণা থেকে, এই ঘরানা থেকে বের হয়ে আসা উচিত, কারণ সন্তান তো আমাদেরই, আর এটা কোনো হচ্ছে কলঙ্ক বা হচ্ছে অভিশাপ নয়, এটা হচ্ছে মাতৃত্বকালীন কিছু হরমোনাল ইমব্যালেন্স বা আপনার হচ্ছে জেনেটিক কোনো ছোটখাটো কিছু কারণে আসলে হয়, বা বাচ্চা হবার পরবর্তী সময় ফরসেপ দিয়ে বাচ্চা অনেক সময় বের করে, বা সার্জিক্যাল অনেক বিভিন্ন কারণে কিন্তু আপনার বাচ্চা এরকম অটিজম বা হচ্ছে স্পেশাল বাচ্চায় পরিণত হয়। সো এটা নিয়ে বাবা মার কোনো অভিশাপ যে আমরা বলি, বা বাবা মার কোনো ত্রুটি থাকলে যেরকম হতে পারে, এটা আমূলেই সত্য নয়। সো এটা নিয়ে আপনার কখনোই, আমার মনে হয় যে কখনোই মানে লজ্জিত হবার কিছু নেই। সন্তান আল্লাহ তাআলার দেয়ার শ্রেষ্ঠ সম্পদ। সো এই সন্তান যেমনই হোক, সন্তান তো আপনাদেরই। আর আমার মনে হয় এরকম স্পেশাল বাচ্চাদের আমরা যদি ছোটবেলা মানে জন্মের পর থেকে সুন্দরভাবে পরিচালনা করি, যত্ন করি, এবং তাদেরকে বিভিন্ন ট্রেনিং দেই, কিছু ইকুইপমেন্ট বা কিছু থেরাপি আছে, এগুলো দিলে আমরা মনে হয় এই সকল বাচ্চাকে আমরা হচ্ছে আমাদের শক্তিতে পরিণত করতে পারি। চমৎকার আপু, অনেক ভালো লেগেছে। আমরা করব জয় সংগঠনের আমাদের আরেকটা কাজ আছে, আরেকটা কার্যক্রম হলো আমরা বৃদ্ধাশ্রমে যে আমাদের যে বৃদ্ধ মা আছেন, ভাইরা আছেন, বাবারা আছেন, আমরা তাদের পাশেও যখনই সুযোগ পাই
আমরা কোনো সরকারি অনুদান না, আমাদের নিজস্ব উদ্যোগে, নিজস্ব ব্যক্তিগত উদ্যোগেই আমরা ওখানে যাই এবং ওনাদেরকে যতটুকু পারি আমরা সেবা দেবার চেষ্টা করি নানাভাবে। চমৎকার, খুবই ভালো লাগলো। আপু, আমরা করব যে তাহলে তো একটা মানে কি বলে মানবিক একটা সংগঠন। হ্যাঁ, এখানে আমরা যারা আছি আমাদের সবার মন মানসিকতাই এরকম। আমরা সবাই সবসময় আমাদের সমাজের অন্ধকার দিকগুলিকে তুলে ধরতে চাই, তাদের পাশে থাকি। হ্যাঁ, সবার উপকার করার চেষ্টা করি। খুব ভালো লাগলো আপু জেনে, এটা খুবই ভালো লাগলো যে আপনি এরকম একটা মহৎ সংগঠনের সঙ্গে আছেন। আপু, এবার একটু জানতে চাই আপনার রন্ধন শিল্প নিয়ে। সেটা আমি জানলাম যে আপনি একজন রন্ধন শিল্পী, এবং আমরা তো জেনেই গেলাম যে আপনি এইচএসসি দেওয়ার পরে হচ্ছে চাইনিজ এবং বাংলা খাবার রান্না শিখেছেন। তো আমি একটু জানতে চাই আপু, এই রান্নাটা মানে কেন, মানে আপনি এই রান্নাটা কেন শুরু করলেন, বা আপনি কি দিয়ে শুরু করলেন, এই ব্যাপারটা একটু যদি বলতেন। আচ্ছা, এই ব্যাপারে আমার হলো যখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে রান্না শিখলাম, তারপরেই অনার্স থেকেই আমি বাসায় টুকটাক রান্না শুরু করেছি। তো একবার এক বাচ্চার বার্থডেতে আমার বাসায় আমার হাতের রান্না বিরিয়ানি খেয়ে ওই ভদ্রমহিলা খুব খুশি, আমাদের প্রতিবেশী ছিলেন। তো উনি আমাকে, ওনার ছেলের জন্মদিনে 50 জন মানুষ আসবে, আমাকে তেহারি রান্না করে দিতে বললেন। তো তখন আমি অনার্স পড়ি, আমার কাছে মনে হয়েছিল যে একটা বিশাল মানে অঙ্ক, হ্যাঁ, বিরাট একটা আয়োজন। তারপরেও আমাকে সবাই সাহস দিল, যাও। তারপরে গেলাম। এর আগে আমি আমার বাসায় কোনো গেস্ট আসলে আমি রান্না করতাম, বিশেষ করে রোস্ট, পোলাও, বিরিয়ানি, কাবাব, এগুলি আমার আয়ত্তে ছিল। তো তখন থেকে আমার আব্বু উৎসাহ দিত, হ্যাঁ ভালো হয়েছে, বা আমার বোন জামাই মানে আমার কাজিন হাজবেন্ড, সে শুধু বলতো হ্যাঁ তুমি তো ভালো রান্না করো। ওই করতে করতে আসলে আমার রান্নার উপর নিজের একটা কেমন যেন একটা আত্মবিশ্বাস চলে আসলো, হ্যাঁ আমি পারবো। তো ওখানেও রান্না করার পরে জন্মদিনে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে, ওইটাই মনের মধ্যে একটা গর্ব চলে আসছে আর কি, না আমি তো ভালো পারি, একটা কি বলবো, নিজের উপর একটা কনফিডেন্সও জন্মে গিয়েছিল। তো যখন আমি করোনার এই পরবর্তীকালীন সবাইকে দেখেই মোটামুটি অনেকটা উৎসাহ হলাম যে তাহলে আমিও তো এইভাবে করতে পারি। পরে আমি শুরু করলাম এবং আমার স্কুলের কিছু ভাবি, ওরাও আমাকে খুব উৎসাহ দিল। এছাড়া আমার বিল্ডিং এর ভাবিদেরকেও একটু নাস্তা মানে পাঠাই, এটা সেটা। তো ওরা প্রশংসা করার পরে একসময় আমি পাঠাওর সাথে জড়িত হলাম, পাঠাওতে আছি। তারপরে ফুড পান্ডা, এদের সাথে আমি কাজ করি। তো ওদের সাথে খাবার এরকম দিতে দিতে বিল্ডিং এর মানুষও সব জেনে এখন কিছু লাগলেই বলে বা করে দেই। হ্যাঁ, এইভাবেই আমার আর কি রান্নাটা নিয়ে, এখন আমি রান্না নিয়ে অনেক স্বপ্ন দেখছি, কিছু কোর্স করছি এবং ভাবছি যে এটা নিয়েও আমরা করবো, যে সংগঠনের সাথে তো আছি, পাশাপাশি আমি রান্না নিয়েও আগায় যাব। চমৎকার। আপনারা দর্শক, আপনারা যারা শুনছেন, আপনারা কিন্তু দেখতে পেলেন যে শাহিনারা হক আপু তার সময় কিন্তু বিফলে মুহূর্তের জন্য দেননি। সেই ছোটবেলা থেকে কিন্তু নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটা সময়কে কাজে লাগিয়েছেন। তো তারই ধারাবাহিকতায় আপু কিন্তু দেখেন, সেই যখন এইচএসসিতে তিনি রান্না শিখেছেন এবং এখন বর্তমানেও কিন্তু তিনি প্রশিক্ষণ করছেন নিজেকে দক্ষ রন্ধনশিল্পী হিসেবে পরিচয় দেওয়ার জন্য। সো শেখার কোনো শেষ নেই, জানবার কোনো শেষ নেই। আমার মনে হয় যে যারা আপনারা রান্না নিয়ে কাজ করছেন, যারা আশেপাশের ভাবিদের কাছ থেকে, প্রতিবেশীর কাছ থেকে বিপুল প্রশংসা পাচ্ছেন, তারাও কিছু ট্রেনিং যদি নেন, আমার মনে হয় হাইজিন সম্পর্কে, ফুডের কোয়ালিটি সম্পর্কে, গুণগত মান, তারপরে হচ্ছে প্রোটিন বা ভিটামিন কি, খাবারের কি বলে এটাকে, খাবারের প্রোটিন যেগুলো আর কি, কোনটা কি পরিমাণ আছে, এই সম্পর্কে যদি আপনারা ধারণা নিয়ে নেন, তাহলে আমার মনে হয় যে সুদূর ভবিষ্যতে আপনাদের রান্নার ব্যাপারটা নিয়ে আপনারা অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আপু, একটু জানতে চাই এবার যে আপনার হচ্ছে স্পেশাল ডিশ কি? আচ্ছা, আমার স্পেশাল ডিশ যদি বলে না, তাহলে আমি বলবো আমার হাতের কাবাবটা বোধহয় বেশি ভালো হয়। তারপর তেহারিটাও খারাপ হয় না। আসলে আমি করছি, সবাই পছন্দ করে। হ্যাঁ, আর মানে স্পেশাল আমার যদি আমি যেটা দিয়ে শুরু করেছিলাম আমার বিজনেসটা, হ্যাঁ সিগনেচার আইটেম যেটা আমি শুরু করেছিলাম ব্রেকফাস্ট। হ্যাঁ, আমার ফুড পান্ডার সাথে আমার ব্রেকফাস্ট নিয়ে কাজ হয়েছে এবং আমি অনেক দিন এই ফুড পান্ডাকে আমি ব্রেকফাস্ট দিয়ে গেছি এবং এইটাই আমার খুব ভালো যেত, মানে রিপিট কাস্টমার আমি প্রচুর নিয়েছি। হ্যাঁ, আমার ব্রেকফাস্টটা কেন যেন খুব মানে যায়। আচ্ছা,
ব্রেকফাস্টে আপনি আসলে কি কি দিতেন? ব্রেকফাস্টে আমি একটু মেনশন করে দিই যে ওই ফ্যামিলির যে কোনো ডায়াবেটিস পেশেন্ট আছে কিনা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বা কোনো হার্টের পেশেন্ট আছে কিনা, আচ্ছা। ওভাবে আমি ব্রেকফাস্টটা রেডি করি যে লাল আটা রুটি হবে নাকি গমের কি বলে ময়দা দিয়ে যেটা হয় আর কি, মানে আচ্ছা। সাদা যেটা রিফাইন, ওটা। আবার সবজিটাও যে ডায়াবেটিস রোগী হলে আমি সেটা আলু দিব না। আচ্ছা। আমি ওইগুলি খেয়াল করেই যে কার মানে খাবারের ভ্যালুটা আমি করি যে কার কোনটা দরকার। ডায়াবেটিস পেশেন্ট হলে একরকম খাবার, নর্মাল হলে একরকম খাবার, আর সেটা যদি কোনো বেবি হয় বেবি ফুডটা আমি একটু ভিন্নভাবে, যে তাদের ঝাল মশলা কতটুকু হবে ওইভাবে চিন্তা করে খাবার করি, এবং সেই কারণে আমি ব্রেকফাস্টে রিপিট কাস্টমারই বেশি পেয়েছি। চমৎকার, এই বিষয়টা একদমই জানা ছিল না যে খাবার দেওয়ার সময় আসলে কত কিছু লক্ষ্য করতে হয়। শুধু খাবার এলাম, ওই যে বলে না ভিনি ভিডি ভিসি, আসলে ব্যাপারটা ওরকম না, এলাম দেখলাম জয় করলাম নয়, আপনাকে হচ্ছে জানতে হবে অনেক কিছু। আপু যেমন হচ্ছে অনেক কিছু বিবেচনা করেন যে ওই পেশেন্ট মানে আসলে যে বাসায় খাবারটা যাচ্ছে সেখানে আসলে কোন ধরনের মানুষ আছে, তার মানে ধরা গেল যে আপু হচ্ছে কাস্টমাইজ করে দেন। সো এই বিষয়টা একদমই আমার কাছে খুবই ভালো লাগে, কারণ অনেক সময় দেখা গেছে যে আমার বাড়িতে অনেকজন আসে, তো আমি একরকম রান্না করে দিলে অনেকেই খেতে পারে না। তো এই ক্ষেত্রে এই ধরনের মানে ব্যাপারটা উদ্যোগ যারা যারা নিয়েছেন যে আমি হচ্ছে কাস্টমাইজ খাবার করে দিব, আমার তো তাদের কাছে একদম সাধুবাদ জানাই যে আসলে আপনারা আছেন বলে এখন জীবনটা আসলে অনেক সহজ হয়ে গেছে। আমি রান্নায় একটা খুব প্রশংসা পেয়েছিলাম, আমি এটা মানে নাম শেয়ার করে পাচ্ছি না। আমি যখন উত্তরে ছিলাম আমার বিল্ডিং এর প্রায় ভাবিরা আমাকে থেকে খাবার নিত। তো এক ভাই একদিন উনি বিমানে আছেন, মানে তো এখন উনি আমাকে এসে খুব দ্রুত, মানে ওনার ওয়াইফ অসুস্থ, হসপিটালে নিয়ে যাবে, তো আমাকে এসে খুব দ্রুত রিকোয়েস্ট করে বলছে যে আপু আমার বাসায় আজকে একটু দুপুরের খাবারটা যদি আপনি ডেলিভারি করতেন। যে কি খাবার দিব? তো বললো যে আমাকে একটু কোরাল মাছ দিবেন, আর মানে একদম উনি মেনশন করে দিল যে কোরাল মাছ দিবেন আর চিকেন, আর একটু হালকা একটা ভাজি হলেই হবে। তো আমার তখন হঠাৎ করে কোরাল মাছ, কিন্তু আমার কপাল ভালো যে আমার ফ্রিজে কোরাল মাছটা ছিল। হ্যাঁ, তো আমি সেই কোরাল মাছ, তখন আমি জিজ্ঞেস করলাম বাচ্চারা কি খায়, তো বললো যে ওরা চিকেনই খায়। এখন বাচ্চার বয়স একটা 7 বছর আর একটা 10 বছর। তো আমি সেই চিন্তা করে মানে ওদের মধ্যে কিছুটা একটু হালকা মশলা দিয়ে, ঝাল মশলা জাস্ট কাঁচা মরিচের দিয়ে ঝাল দিয়ে করে দিলাম, সেই কোরাল ফিশটাও করে দিলাম। ভদ্রলোক আমাকে রাতে এসে খাবার দিয়ে বললো যে আমার বাচ্চাদের চিকেন খাওয়ানো খুব কষ্ট হয়, মানে খাবারটাই কষ্ট হয়, কিন্তু আজকে ওরা এত মজা করে খেলো আপু, আমার মানে খুব খুশি হয়ে গেল। তা ওইটা শুনে আমার এত ভালো লাগছে যে আমি বোধহয় বাচ্চাদের মন বুঝেও রান্না করতে পেরেছিলাম। হ্যাঁ, আমার ওই মানে ওনার ওই কথাটা আমার খুব অপরিচিত, মানে খুব কথা হতো না, কিন্তু সেদিন মানে পার্সোনালি এসে উনি আমাকে কলিং বেল চেপে এসে আমার এই কথাটা বলে গেছে যে আমার বাচ্চারা আজকে খুব মজা করে আপনার চিকেনটা খেয়েছে। চমৎকার, খুবই ভালো লাগলো। সো আমার মনে হয় যারা রান্না নিয়ে কাজ করেন তাদের আসলে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত, তাহলেই দেখা যাবে যে আপনি পুরো ঘরের পুরো পরিবার, কারণ পরিবারে শুধু হাজবেন্ড ওয়াইফ বা বাচ্চা নয়, কারণ অনেকের শ্বশুর শাশুড়ি থাকে, অনেকের পিতামাতাও সঙ্গে থাকেন, বা আমাদের এখন যে সময়টা যাচ্ছে এখানে আমরা প্রতিনিয়ত অসুস্থ হচ্ছি, অ্যাক্সিডেন্ট অনেক কিছুই হচ্ছে। সো সেই রকম পরিবারে যদি একটা কাস্টমাইজ খাবার যায়, আমার মনে হয় একদম মানে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি তাদের উপর বর্ষিত হয়। সো শুধু দর্শক যারা আমার শাহিনার আপুর গল্প শুনছিলেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন। আপু একটু জানতে চাই, সেটা হচ্ছে যে খাবার নিয়ন্ত্রণ আপনি আসলে কি কি মেনটেন করেন, বা আপনি হচ্ছে তেলের বিষয়টা যে থাকে, তারপরে যে আমরা যেটা বলি যে প্রোটিন কার্ভ, তারপর আমিষ, মানে এগুলো যে এই বিষয়গুলো আপনি আসলে কতটুকু মেনটেন করেন? আপু আমি খাবারের ব্যাপারে না, আমি যে ওষুধ খাওয়াচ্ছি আমি ভেষজের উপর বেশি বিশ্বাসী। আমি ভেষজ দিয়ে সবকিছু করতে পছন্দ করি। আমি যদি সকালে একটা সবজি তৈরি করি, হ্যাঁ, সেখানে আমি রঙিন যেটা, যে আমি রঙিন ফল মানে 5টা রং দিব। হ্যাঁ, যেমন বেগুন, মিষ্টি কুমড়া, বরবটি, হালকা মানে অল্প একটু গাজর, আলুটা বললাম ওই যে যদি ডায়াবেটিস পেশেন্ট হয় এটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, ওখানে আমি কাঁচা পেঁপেটা দিই। ঠিক আছে, এভাবে দিয়ে আমি আরেকটা কাজ যেটা করি, আমি ওই সবজিতে সজনে পাতা একটু দিয়ে দিই। কারণ কি, সজনে পাতা কিন্তু খুবই মানে গুণে ভরা একটা পাতা। তো ওই সজনে পাতাটা সাথে আমি কালি জিরাটা রাখি। হ্যাঁ, মানে আমি হলো মাথায় আমি যে আমার খাবারটা একটা মেডিসিন হবে এই চিন্তা করে আমি তৈরি করি। আর আমি সব সময় যে খাবারটা
খুব ভাজা ভাজা পছন্দ করি না। জাস্ট মনে করেন আপনি করলা ভাজি বা উচ্ছে ভাজা, আমি একদম ভেজে ভেজে মুখরোচক না, কারণ মুখরোচক যেটা আপনার হবে সেটা কিন্তু স্বাস্থ্যকর হবে না। আচ্ছা। আমি সবসময় একটু গ্রিন গ্রিন থাকবে আমার রান্নাটা। আর তেল যেটা, এটা আমি আসলে পরিমাণের খুব পছন্দ, আমি নিজেও পছন্দ করি না, আমি একটু সেদ্ধ সবজিটাই পছন্দ করি। আচ্ছা। আর খাবারটা সেদ্ধ হবে কিন্তু এটার পুষ্টিগুণটা যেন নষ্ট না হয়। হ্যাঁ, সেটা শাক রান্না হলেও আমি এইভাবেই মেনটেন করি। আমার হলো যে আমি খাবার খাবো কিন্তু সেটা আমার শরীরের যেন তার পুষ্টিগুণটা থাকে, চলে না যায়। আমি মুখে মজাটা না, আমি শরীরের স্বাস্থ্যের কথাটাই বেশি চিন্তা করি, যে সেটা যেন স্বাস্থ্যকর হয়। চমৎকার। আমার খুবই ভালো লাগলো যে আপু এত কিছু মেনটেন করে, এবং সে সজনে পাতার এই বিষয়টা আমি জানতাম না, এখন জেনে নিলাম। তো আমার মতো যারা যারা এই বিষয়গুলো অজানা ছিল, আজকে কিন্তু শাহিনার আপুর কথা থেকে অনেক বুঝতে পারলেন যে সজনে পাতা দিতে পারেন, এবং খাবারের পুষ্টিগুণ বজায় রাখবার জন্য আপনারা ভাজা ভাজা বা মুখরোচক করবেন না, আপনারা স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করবেন। খুবই ভালো লাগলো আপু। আচ্ছা, এবার একটু জানতে চাই আপু, যে আপনি যখন কাজ শুরু করেন, আপনার তো আসলে মানে আপনার কথা শুনে বোঝা গেল যে আপনার পরিবার তো খুব সাপোর্টিভ একটা ফ্যামিলি পেয়েছেন, এবং পরবর্তীতে যে এখনো খুব সাপোর্টিভ একটা ফ্যামিলিতে আছেন। তো আমি একটু জানতে চাচ্ছি যে আপনার প্রতিবন্ধকতা যেটা বলে, আসলে আমাদের প্রত্যেকের জীবনে আছে, নারী পুরুষ নির্বিশেষে। হয়তো কারো হচ্ছে সামাজিক মানে সামাজিক কি বলে বন্ধনটা থাকে, যা না করতে দেওয়া যাবে না, কারো মূলধনের ব্যাপার থাকে, কারো সহযোগী থাকে না। তো আসলে আপনার প্রতিবন্ধকতা আসলে কি ছিল, এবং সেটা থেকে কেমন করে ওভারকাম করেছেন? প্রতিবন্ধকতা বলতে আসলে আমার হাজবেন্ড আমাকে সবসময় উৎসাহই দিয়েছে, কিন্তু ওর একটা জিনিসই, যে কোনো ঝামেলা যেন না হয়। কিছু মেয়ে, সে শান্তিপ্রিয় মানুষ, যে বাসায় থেকে হ্যাঁ করো, কিন্তু যে কোনো ঝামেলা যেন না হয়, ঝামেলা থেকে এড়ায় যাওয়া, এবং আমরা যেন মানে আমার মেয়ে এবং আমার সেফটিটাই সে সব সময় চিন্তা করে। আর যখন আমি ফুডপান্ডার সাথে কাজ করি বা পাঠার সাথে, অনেক সময় দেখা গেছে আমার ইয়ে আসছে, মানে ডেলিভারি নিতে হবে, অনেক সময় কিন্তু ও আমাকে প্যাকেট করে দিয়ে দিয়েছে, আমার মেয়ে প্যাকেট করে দিয়ে দিয়েছে, যে আমি হয়তো কোনো কাজে আছি, তাড়াতাড়ি প্যাকেট করে লিফটে দিয়ে দিল, যে বেশি সময় তো আর দাঁড়া করে রাখা যায় না, বা এরকম সাহায্য করেছে। আর কোথাও যদি আমার এই যে আমরা করব জয় সংগঠনের কোনো কাজে বা কোনো মিটিং যদি যখন আমাদের থাকে, আমরা ওই মিটিং এর জন্য যখন একত্রিত হওয়ার জন্য একটু দূরেও কোথাও যাই, আমরা যেমন লাস্ট বাড়িধারায় আমরা মিট করেছি আপু, তো তখন তারপরে নানা একটু দূরে দূরে কোথাও যখন যাওয়া লাগে, মিরপুরে যদি কোনো প্রোগ্রাম থাকে, দেখা যায় আমার হাজবেন্ড তখন আমাকে নিজে যেয়ে পৌঁছায় দেয়, এবং কত সময় থাকবো সেটা শেষে সে আবার ওখান থেকে আমাকে নিয়ে আসে। এটা আমার জন্য অনেক বড় একটা মানে প্লাস পয়েন্ট। না হলে তো আমি একা একা আসলে এত দূর হয়তো বা যেতাম না, বাচ্চাকে রেখে মেয়েকে নিয়ে আমি সাহস পেতাম না। তো এই ব্যাপারে ও যথেষ্ট হেল্প করে। আর আমার মেয়েও সবসময় চায় যে হ্যাঁ আম্মু তুমি একটা কিছু করো। একটা সময় সে আম্মু পাশে থাকো চাইতো, কিন্তু এখন সে নিজেই আমাকে বলে হ্যাঁ আম্মু তুমি আরো কিছু ট্রেনিং করো, আম্মু তুমি এটা শিখো, ফ্রিল্যান্সিং শিখো, এটা করো ওইটা করো। এখন কেন যেন মেয়েই চায় যে আম্মু তুমি আরো কিছু করো। চমৎকার, খুবই ভালো লাগলো। তো আমি একটু বলি যে আমার নারীরা যারা আছেন, নারীদের সহযোগী যারা, বা নারীর পরিবারের যে কেউ সঙ্গী যারা, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, স্বামী, সন্তান, যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সেই নারী তার আপন লক্ষ্যে পৌঁছতে কেউ ঠেকাতে পারবে না। সো নারী চলে যাবে আপন মহিমায় তার নির্দিষ্ট লক্ষ্যে। আপু, আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে, কিন্তু আমাদের হচ্ছে কালের সমাজ থেকে আমরা অনুসন্ধান করে বের করেছি যে আপনি খুব ভালো গান করেন। তো আমরা একটু 2 লাইন গান শুনতে চাচ্ছি আপু আপনার কণ্ঠ থেকে। ভালো পারি কিনা জানি না, আমি রোমান আপার কথা রাখার জন্য 2 লাইন গেয়ে দিচ্ছি। ভালো লাগলেও লাগতে পারে, দর্শকরা বিচার করতে। হ্যাঁ, কারণ এটা জাস্ট একটা উদ্যোক্তা শো, সেখানে আমরা গানের কোনো রিয়েলিটি শো বা এরকম কোনো শো না, সো জাজমেন্টে যাবেন না প্লিজ। আচ্ছা, আমি চেষ্টা করছি। মায়া বনো বিহারিণী, মায়া বনো বিহারিণী হরিণী, গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরে পারে করি পান অকারণ, মায়া বনো বিহারিণী, মায়া বনো বিহারিণী।
থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশির সুরেতে। এতটুকুই থাক। চমৎকার। আপু কিন্তু খুব সুন্দর গান করেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপু আমি এখন লাস্ট প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে আগামী 5 বছর পর আপনি আপনাকে আসলে কোন অবস্থানে দেখতে চান? আগামী 5 বছর পরে আমি নিজে দেখতে চাই, আমরা করব জয় সংগঠনকে নিয়ে আমি অনেক দূর এক স্বপ্ন দেখি, এবং আমার বিশ্বাস এক সময় আমরা সরকারিভাবে একটা কি বলবো, হ্যাঁ, অবস্থান তৈরি করব, এবং আমরা যারা এর পিছনে আছি, যারা আমরা জয়ের সংগঠনের সাথে জড়িত আছি এবং কাজ করছি, আমাদের সবার মন মানসিকতা একই রকম, এবং একই ছাতার নিচে থেকে একটা পরিবার হিসাবে আমরা থাকব। আর আমরা করব জয় সংগঠনের যে আমাদের যে উদ্দেশ্য, এগুলিতে আমরা যেন সফল হই, এবং একটা সমাজের প্রতি আমাদের আমরা যে নারীরা আছি, আমরা করব জয় সংগঠনের কিন্তু নারী সদস্য বেশি। হ্যাঁ, আমরা সবাই মিলে আমরা করব জয় সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব, সমাজের এই অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াবো। আর স্পেশাল চাইল্ড যারা আছে এদেরকে আমরা সম্পদে গড়ে তুলবো। চমৎকার চমৎকার। সো আপু আমি এখানে শেষ করছি। আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি আপু। আমিও অনেক কৃতজ্ঞ আপনার কাছে, আপনার এই অনুষ্ঠানে এসে আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। তো শুধুই দর্শক, আপনারা যারা হচ্ছে এরকম সংগঠনের সাথে জড়িত আছেন, বা যারা আপনারা মানুষ হবার দায়বদ্ধতা আপনারা কিছুটা হলেও নিভাতে চান, হ্যাঁ, বা পালন করতে চান, তারা বিভিন্ন এই ধরনের সামাজিক যে বা মানবিক যে ধরনের সংগঠন আছে, আপনারা কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আপনারা কিন্তু আমরা করব জয়ের সঙ্গেও জড়িত হতে পারেন। আজকে আমাদের এই নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত জানাতে একদমই ভুল করবেন না। আর আমাদের অনুষ্ঠানে আসতে চাইলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে দিবেন। সো আজকে এই পর্যন্ত দৈনিক কালের সমাজের এবং 21শে সংবাদের প্রতিদিনের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে আমি বিদায় নিচ্ছি, রোমানা শিকদার। সো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।